দেশের রাজধানীর ক্ষমতার অলিন্দে কি এমন হয়ে গেল? কেন মাত্র 24 ঘন্টার মধ্যে এমন তিনটি অভাবনীয় ও নাটকীয় ঘটনা ঘটে গেল যা গোটা দেশের আগামী দিনের রাজনৈতিক গতিপ্রকৃতিকে এক নতুন মোড়ে দাঁড় করিয়ে দিতে পারে? কি সে সমীকরণ যা এক লহমায় দিল্লির রাজনৈতিক পারদকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছে এবং শাসক দলের অন্দরমহলে এক অঘোষিত অস্বস্তির জন্ম দিয়েছে? আসন্ন বাদল অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে এক অভূতপূর্ব উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশের বর্তমান শাসক দল যারা তাদের সুদূর প্রসারী রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে, তাদের সামনে এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক ছোঁয়ার চ্যালেঞ্জ। জাতীয় রাজনীতিতে এমন এক জল্পনা তীব্র আকার ধারণ করেছে যে আগামী দিনে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী বিল সংসদে পেশ হতে চলেছে। আর এই বিলগুলোকে মসৃণভাবে আইনে পরিণত করার জন্য সংসদের উভয় পক্ষে একটি সুনির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগারের প্রয়োজন, যাকে রাজনৈতিক মহলে 360-এর জাদুকরী সংখ্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। এই সংখ্যা তত্ত্বের সমীকরণ মেলানোর জন্য শাসক শিবিরের পক্ষ থেকে এক সুকৌশলী এবং সর্বব্যাপী রাজনৈতিক প্রয়াস চালানো হচ্ছে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। দেশের প্রতিটি প্রান্ত থেকে সমর্থন করিয়ে এই 360-এর গণ্ডি পার হওয়া যে কোনো সরকারের পক্ষে এক বিশাল রাজনৈতিক পরীক্ষা। কিন্তু ঠিক এই সন্ধিক্ষণেই যখন প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ অত্যন্ত মেপে ফেলছে শাসক দল, তখন বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী এমন এক সুচিন্তিত এবং অপ্রত্যাশিত রাজনৈতিক চাল ছেলেছেন যা শাসক দলের পুনর্নির্ধারিত সমীকরণে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দক্ষিণ ভারতের রাজনীতি, বিশেষ করে তামিলনাড়ুর রাজনীতির প্রেক্ষাপট কি এবার জাতীয় স্তরের সমীকরণ নির্ধারণে এক নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে? তামিলনাড়ুর বুকে ডিএমকে দলের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং ঐতিহাসিকভাবে তারা এক নির্ণায়ক শক্তি। বর্তমান লোকসভায় তাদের 22 জন এবং রাজ্যসভায় 8 জন সাংসদ রয়েছে, যা যে কোনো জোটের পক্ষে এক অমূল্য সম্পদ এবং সংসদের অন্দরে ক্ষমতার ভারসাম্য রক্ষার অন্যতম চাবিকাঠি। সাম্প্রতিক অতীতে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে ডিএমকে এবং কংগ্রেস দলের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছিল। এমনকি বিরোধী দলগুলির বৃহত্তর মঞ্চ ইন্ডিয়া জোটের অন্দরেও এই দুই দলের মধ্যে আসন বন্টন, ভবিষ্যৎ কৌশল এবং সংসদীয় অবস্থান নিয়ে এক নীরব অথচ স্পষ্ট টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে ডিএমকে নেতৃত্বের একাংশ থেকে এমন সুস্পষ্ট ইঙ্গিতে দেওয়া হয়েছিল যে তারা হয়তো সংসদে তাদের জন্য একটি পৃথক বসার জায়গা বা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখার দাবি জানাবে এবং কংগ্রেসের ছায়াতল থেকে বেরিয়ে নিজেদের স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করবে। এই পরিস্থিতি শাসক শিবিরের জন্য এক অত্যন্ত অনুকূল সুযোগ তৈরি করেছিল। শাসক দলের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং রাজনৈতিক অভিজ্ঞতার প্রভাব ঘটিয়ে ডিএমকে দলকে নিজেদের বৃহত্তর রাজনৈতিক ছত্রছায়ায় বা এনডিএ জোটে আনার এক সূক্ষ্ম প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক সেখানেই নাটকীয় মোড় নেয় দিল্লির ক্ষমতার দাবা খেলা। যখন মনে করা হচ্ছিল যে দক্ষিণ ভারতের এই শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়তো তাদের অবস্থান পরিবর্তন করে শাসক দলের হাত শক্ত করতে পারে, ঠিক তখনই রাহুল গান্ধী স্বয়ং আসরে অবতীর্ণ হন। তিনি নিজে উদ্যোগী হয়ে ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের সাথে ব্যক্তিগত স্তরে যোগাযোগ স্থাপন এবং সমস্ত রাজনৈতিক মান অভিমান দূর করার এক সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। রাহুল গান্ধীর এই ব্যক্তিগত হস্তক্ষেপ কি শাসক শিবিরের সেই স্বপ্নের 360 সংখ্যার সমীকরণে এক অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? যদি ডিএমকে পুনরায় ইন্ডিয়া জোটের প্রতি তাদের শর্তহীন অনবদ্য এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতিশ্রুতি নিশ্চিত করে, তবে তা শাসক দলের কৌশলগত বিস্তারের পথে একটি বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব যারা অত্যন্ত সুকৌশলে প্রতিটি ঘটি সাজাচ্ছিলেন, তাদের এই পরিকল্পনায় রাহুল গান্ধীর এই পদক্ষেপ নিঃসন্দেহে এক বিরাট কৌশলগত বাধা বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য মহারাষ্ট্রে কি এমন রাজনৈতিক খেলা চলছে যা দিল্লির ক্ষমতার অলিন্দে সরাসরি প্রভাব ফেলছে? অন্যদিকে ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য মহারাষ্ট্রে কি এমন রাজনৈতিক খেলা চলছে যা দিল্লির ক্ষমতার অলিন্দে সরাসরি প্রভাব ফেলছে? মহারাষ্ট্রের মাটি সর্বদাই ভারতের রাজনৈতিক মানচিত্রে এক রহস্যময়, পরিবর্তনশীল এবং অত্যন্ত জটিল ভূমিকা পালন করে এসেছে। এখানে জোট গঠন এবং ভাঙনের এক দীর্ঘ ও নাটকীয় ইতিহাস রয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্ষিয়ার নেতা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। শাসক শিবিরের রাজনৈতিক কৌশলীদের একাংশ দীর্ঘকাল ধরেই মহারাষ্ট্রের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিকে নিজেদের দিকে আকৃষ্ট করার এক ধারাবাহিক চেষ্টা চালিয়ে আসছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল। জল্পনা এমন স্তরে পৌঁছেছিল যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা জয়ন্ত পাটিল এবং শাসক দলের রাজ্যসভার সাংসদ বিনোদ তাওয়ারের মধ্যে এক গোপন এবং নির্ণায়ক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যার মাধ্যমে মহারাষ্ট্রের রাজনীতিতে এক নতুন মেরুকরণ ঘটতে পারে এবং শাসক জোট আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু এই সমস্ত জল্পনা রাজনৈতিক সমীকরণের ওপর এক ঝটকায় ঠান্ডা জল ঢেলে দিয়েছেন শরদ পাওয়ারের কন্যা এবং এনসিপির কার্যকারী সভাপতি সুপ্রিয়া সুলে। তিনি এক সাংবাদিক সম্মেলনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই সমস্ত জল্পনাকে সম্পূর্ণ ভিত্তির এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তার এই স্পষ্ট বয়ান কি শাসক দলের কৌশলগত সম্প্রসারণ নীতির পথে আরও একটি বড় চ্যালেঞ্জের সূচনা করল। সুপ্রিয়া সুলে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দীর্ঘ 12 বছর ধরে তিনি এই ধরনের জোট বদলের গঞ্জন শুনে আসছেন, যার বাস্তবের সঙ্গে কোনো ন্যূনতম সম্পর্ক নেই।
তিনি স্পষ্ট করেছেন যে সংসদীয় কমিটির কাজে বা অন্যান্য সরকারি দায়িত্ব পালনের স্বার্থে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ হওয়া এক অত্যন্ত স্বাভাবিক ও রুটিন প্রক্রিয়া। এর সঙ্গে রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন বা অন্য কোনো জোটে যোগ দেওয়ার কোনো সম্পর্ক নেই। শুধু সুপ্রিয়া সুলে নন, স্বয়ং বর্ষিয়ান জননেতা শরদ পাওয়ারও নিজে থেকে এগিয়ে এসে এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে তাদের দল ইন্ডিয়া জোটের আদর্শ এবং নীতি প্রতি সম্পূর্ণ অবিচল রয়েছে। এর ফলে মহারাষ্ট্রের মাটি থেকে শাসক শিবিরের পক্ষে যে অতিরিক্ত রাজনৈতিক সমর্থনের প্রত্যাশা করা হচ্ছিল এবং যা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত, তা আপাতত এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই ঘটনা শাসক দলের বৃহত্তর রাজনৈতিক কৌশলের প্রতি এক অপ্রত্যাশিত মোড়। তৃতীয় যে বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতের দোরগোড়ায় কড়া নাড়ছে এবং সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে, তা কি শাসক দলের আবেগ এবং আদর্শগত ভিত্তিমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়টি হলো অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির নির্মাণ সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। রাম মন্দির ভারতের কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ এবং আধ্যাত্মিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। শাসক দলের রাজনৈতিক এবং আদর্শগত যাত্রাপথে এই মন্দিরের নির্মাণ এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে পরিগণিত হয় এবং তাদের রাজনৈতিক সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি এটি। কিন্তু বর্তমানে এই মন্দির নির্মাণের জন্য সংগৃহীত তহবিলের আর্থিক স্বচ্ছতা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, যা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিরোধী পক্ষ থেকে এই বিষয়টিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রচার করা হচ্ছিল এবং যা নিয়ে জনমানসে এক ধরনের সংশয় তৈরির চেষ্টা চলছিল। সর্বোচ্চ আদালতে তা এখন আনুষ্ঠানিক আইনি পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি 3 বিচারপতির বেঞ্চ অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি পর্যবেক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের সর্বোচ্চ আদালতের এই সক্রিয়তা কি শাসক শিবিরের জন্য এক নতুন নৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের সূচনা করতে চলেছে? আইনি প্রক্রিয়ায় এই ধরনের বিষয় অন্তর্ভুক্ত হওয়া মানেই তা জনসাধারণের মনে এক প্রকার সূক্ষ্ম প্রশ্ন তৈরি করতে পারে। শাসক দলের কাছে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের অগণিত সাধারণ মানুষের নিঃস্বার্থ অনুদান এবং গভীর ধর্মীয় বিশ্বাস। যদি আইনি শুনানির সময় আদালতের পক্ষ থেকে এমন কোনো পর্যবেক্ষণ বা নির্দেশিকা সামনে আসে যা তহবিলের ব্যবস্থাপনায় কোনো ধরনের কাঠামোগত ত্রুটি বা অস্বচ্ছতার ইঙ্গিত দেয়, তবে তা শাসক দলের ভাবমূর্তির উপর এক সূক্ষ্ম কিন্তু সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। মাত্র 24 ঘন্টার এই সংক্ষিপ্ত পরিসরে ঘটে যাওয়া এই 3টি পৃথক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বিশ্লেষণ করলে এটা অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে যে ভারতের রাজনীতির আগামী দিনগুলি তীব্র ঘটনাবহুল এবং নাটকীয় হতে চলেছে। একদিকে যেমন বিরোধী শিবিরের জোটবদ্ধ হওয়ার নিরলস চেষ্টা এবং নিজেদের মধ্যেকার অভ্যন্তরীণ বোঝাপড়া মজবুত করার এক মরিয়া প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে শাসক দলের সামনে তাদের রাজনৈতিক আধিপত্য এবং কৌশলগত সমীকরণ অটুট রাখার এক কঠিন পরীক্ষায় এসে উপস্থিত হয়েছে। দিল্লির রাজনৈতিক ক্ষমতা দখলের এই যে নিরন্তন এবং জোটের দেওয়াখালা, সেখানে শেষ হাসি কে হাসবে? আগামী বাদল অধিবেশনে যখন সরকার তাদের গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ করবে, তখন কি তারা তাদের কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সেই জাদুকরী সংখ্যা স্পর্শ করতে পারবে, নাকি বিরোধী জোটের এই নতুন জেগে ওঠা প্রতিরোধ, মহারাষ্ট্রের অবিচল রাজনৈতিক অবস্থান এবং সুপ্রিম কোর্টের আইনি চ্যালেঞ্জের ত্রিমুখী প্রভাব শাসক দলের মসৃণ যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন বারংবার ঘুরপাক খাচ্ছে, আগামী দিনে দেশের গণতন্ত্র কোন নতুন অধ্যায়ে সাক্ষী হতে চলেছে তার চূড়ান্ত উত্তর লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে। ভারতের রাজনীতির এই বৈচিত্র্যময় ও বিশাল প্রেক্ষাপটে কখন যে কোন সমীকরণ বদলে যায় তা নিশ্চিত করে বলা সত্যি অসম্ভব। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু এটুকু করা যায় যে এক প্রবল রাজনৈতিক দ্বন্দ্ব এবং আদর্শগত সংঘাতের এক নতুন রণাঙ্গন প্রস্তুত হচ্ছে, যা প্রতিটি মুহূর্ত দেশবাসীর কাছে এক গভীর উৎকণ্ঠা এবং অসীম কৌতূহলের বিষয় হয়ে থাকবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানা।